আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। 2009 থেকে 2023 সালের মধ্যে 234 বিলিয়ন মার্কিন ডলার অর্থ পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাচারকৃত অর্থ ফেরত আনতে আইনি প্রক্রিয়া চলমান। প্রধানমন্ত্রী জানান, সেসব অর্থ দেশের জন্য ব্যয় করা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এছাড়া ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির শঙ্কা নেই বলেও সংসদকে জানান সরকার প্রধান। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, দুর্নীতির টুটি চেপে ধরে দেশের অর্থ কিভাবে জনস্বার্থে ব্যবহার করা যায় সে লক্ষ্যে কাজ করছে সরকার। সরকার প্রধান হয়ে প্রথমবারের মতো সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে এই পর্বে প্রথম প্রশ্নটি গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও সিলেট 2 থেকে নির্বাচিত সংসদ সদস্য তাসিনা রুশদীর লুনার। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমে অগ্রগতি নিয়ে করা প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি তাদের প্রতিনিধিত্ব করাও প্রধানমন্ত্রীর দায়িত্ব। জানান, পয়লা বৈশাখের দিন 10 জেলায় প্রায় 22,000 কৃষকের হাতে পাইলট প্রজেক্টের আওতায় কৃষক কার্ড তুলে দেওয়া হবে। এছাড়া ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচির মতো নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগামী 4 বছরের মধ্যে দেশব্যাপী 4 কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে আমাদের এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে মাননীয় স্পিকার। 3 থেকে 5 বছরের মধ্যে আপনি যে পরিবর্তনটি দেখবেন, যারা প্রান্তিক গোষ্ঠীর মানুষ তাদের জীবনযাত্রার মান ইনশাআল্লাহ অনেক উন্নত হবে। প্রধানমন্ত্রীর কাছে বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেনের প্রশ্ন ছিল, এসব কার্ড বাস্তবায়নে সরকারের বাজেট বরাদ্দ কেমন হবে এবং তা মূল্যস্ফীতির শঙ্কা বাড়াবে কিনা। সরকারের কাছে যে হিসাব আছে তাতে প্রায় 2,75,00,000 কাছাকাছি কৃষক আছে, প্লাস মাইনাস। আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে আগামী কয়েক বছরের মধ্যে চেষ্টা করব, আমাদের সরকারের পরিকল্পনা রয়েছে সকল কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে পৌঁছানোর জন্য। একবারে সবাইকে দিচ্ছে না, পৃথিবীর কোনো দেশের পক্ষে একবারে সেটি সম্ভব না করা। সেই জন্য প্রতি বছরই আমরা বাজেটের স্যাংশন বাড়াবো, প্রতি বছরই বাজেটে আমরা টাকা অ্যালোকেট করব। এভাবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এগোবো। যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছে না, কাজেই মূল্যস্ফীতি হবে না। বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না, সেই টাকা লোকাল অর্থনীতি দিয়ে তারা খরচ করবেন। প্রশ্নোত্তর পর্বে অন্তর্বর্তী সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদকে জানান, পতিত আওয়ামী লীগ শাসনামলে বছরে গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। অর্থ পাচারের গন্তব্য যে দেশগুলো প্রাথমিকভাবে সরকার চিহ্নিত করতে সক্ষম হয়েছে, সেই দেশগুলো হলো USA, UK, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, UAE, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং, চায়না। এদের মধ্যে 3টি দেশের মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মানসিক প্রক্রিয়াধীন আছে। আমরা চেষ্টা করছি, আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করছি এটাকে যত দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। প্রধানমন্ত্রী জানান, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তাঁর সরকার। এজন্য বাংলাদেশ ব্যাংক গভর্নরের সভাপতিত্বে আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত এবং অগ্রাধিকার প্রাপ্ত 11টি মামলায় পাচার হওয়ার অর্থ পুনরুদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ভুটানের বিনিয়োগকারীদের জন্য কুড়িগ্রামে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে দুদেশের মধ্যে যোগাযোগ শুরু হয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল। বর্তমান সরকার দেশের প্রচলিত আইন মেনে কাজ করতে চায়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সংবিধান সংস্কার না সংশোধন, এমন প্রশ্নে গণভোট অগ্রাহ্য ও অমান্য করার দাবি তুলে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে জামায়াত এনসিপির সংসদ সদস্যরা অধিবেশন চলাকালে একযোগে বেরিয়ে যান। পরে সংবাদ সম্মেলনে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে কর্মসূচির হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটা কোনো সিদ্ধান্ত, প্রস্তাব বা বিলের ওপর আলোচনা ছিল না।
মঙ্গলবার সংসদের মুলতবি প্রস্তাবে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে বিরোধী দলীয় নেতার তরফ থেকে গণভোটের আলোকে সংবিধান সংস্কার ও এ সংক্রান্ত বিশেষ কমিটিতে সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য রাখার দাবি জানান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দল মিলে খোলাখুলিভাবে কথাবার্তা বলে সংসদে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে আপনারা সিদ্ধান্ত নেবেন। বুধবারের অধিবেশনে আসরের নামাজে বিরতির পর শুরু হয় আবারও মুলতবির প্রস্তাবের উপর আলোচনা। গেল দিনের আলোচনায় আইনমন্ত্রী বিরোধী দলীয় নেতার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছেন বলে দাবি জানান তিনি। সেই সঙ্গে গণভোট বাস্তবায়নের প্রতিকার পাননি জানিয়ে ওয়াকআউটের সিদ্ধান্তও জানান সংসদকে। যে বিষয়টা নির্বাচনের আগে সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়েছিলাম, এর সপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইন করেছি। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না, এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, যে বিষয় আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে তেমন কোনো বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করার বিধান নেই। ষষ্ঠ দিনের এই অধিবেশনে সরকার সমর্থকদের আনা আরেকটি নোটিশ নিয়ে আলোচনার সুযোগ আছে বলেও জানান স্পিকার। যেই সমস্যার সমাধান আইন প্রণয়নের মাধ্যমেই কেবল করা যায়, সেটি নিয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। তারপরে উদারভাবে বিরোধী দলকে কথা বলার সুযোগ দেবার জন্য এটি গ্রহণ করা হয়েছে। কিন্তু ওয়াকআউটের সিদ্ধান্ত অটল থাকে বিরোধী দল। এরপর রাত প্রায় 8:30 পর্যন্ত চলা অধিবেশনে আর যোগ দেয়নি তারা। আমরা কোনো মুলতবি প্রস্তাব এখানে রিড আউট করি নাই মাননীয় স্পিকার। উনি যেটা বলেছেন সেটা অসত্য বলেছেন। পরে সংসদের সভাকক্ষে বৈঠকে বসেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা বলেন, গণভোটে দেয়া জনগণের চূড়ান্ত অভিপ্রায়কে লঙ্ঘন করা হয়েছে। যে আমরা তো সংকটের প্রতিকার চেয়েছিলাম, সংকট সৃষ্টি করতে এখানে আসিনি। কিন্তু আমরা খুবই আশাহত হলাম যে জাতির দেওয়া এই ম্যান্ডেটটাকে বেমালুম অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো। যে আমরা কি আন্দোলন গড়ে তুলব? নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই আলোচনা সিদ্ধান্ত প্রস্তাব, বিল বা আইন ছিল না। মুলতবি প্রস্তাবের উপর কেবল আলোচনাই হয়। সিদ্ধান্ত প্রস্তাব নয়, এটা আলোচনার জন্য মুলতবি প্রস্তাবের উপর আলোচনা তো হয়েছে, টকড আউট, আলোচিত হয়েছে। এটা কোনো সিদ্ধান্ত প্রস্তাব নয়, এটা কোনো বিল উত্থাপন নয়, এটা কোনো আইন উত্থাপিত হয়নি। এর উপরে কোনো সিদ্ধান্ত হতে পারে না। কোনো রাজনৈতিক দল যে কোনো দাবি নিয়ে রাজপথে যেতে পারে, সে ডেমোক্রেটিক রাইট, কালচার, যাবে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণের সময় প্রথম ওয়াকআউট করে বিরোধী দল। ষষ্ঠ দিনের মাথায় আবারও দ্বিতীয়বারের মতো এই ওয়াকআউট দেখল জাতীয় সংসদ। সংসদীয় রীতি অনুযায়ী আপনারা ওয়াকআউট করতে পারেন, ফিল ফ্রি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের বিষয়গুলো বাস্তবায়নে সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনতে কমিটি গঠন হবে শিগগিরই। এটি সংবিধান সংসদ কমিটি হিসেবে উল্লেখ করছে সরকারি দল। এখানে আপত্তি বিরোধী দলের। তারা বলছেন, সংশোধন খুব ছোট বিষয়, তাই কমিটি হতে হবে সংবিধান সংস্কারের, যেখানে থাকতে হবে সমান সংখ্যক সদস্য। চিফ হুইপ জানিয়েছেন, 15 থেকে 20 জনের কমিটিতে সদস্য রাখা হবে আনুপাতিক হারে। আমাদের ধরেন 18 সদস্য বা 20 সদস্য বিশিষ্ট কমিটি হতে পারে বা 15 সদস্য হতে পারে, এটা অ্যাকচুয়ালি ফিক্স না। থাকবেন না, এটা তো আবদার করাটা কোনো যুক্তির মধ্যে পড়ে না। ওনারা থাকবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। যদি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো কমিটি করা হয়, সেটার ব্যাপারে আমরা ইতিবাচকভাবে সেটাকে দেখব। কিন্তু কোনো সংশোধনের যে কমিটি, সেই জিনিসগুলোকে আমরা মনে করি একটা শুভঙ্করের ফাঁকি সেখানে রয়েছে। আগামী 5 এপ্রিল রোববার থেকে হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা এই টিকা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে হামের টিকা কার্যক্রম বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই সিদ্ধান্ত জানান। বলেন, টিকা কার্যক্রমের সাথে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ের কিছু সিদ্ধান্তে টিকা কেনায় সময়ক্ষেপণ হয়েছে। এতে টিকার মজুদ ফুরিয়েছে, যার প্রভাব পড়েছে হাম ছড়ানোর ক্ষেত্রে।
এরই মধ্যে হামে 40 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা 1000-এর কাছাকাছি। এ অবস্থায় হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামী 5 এপ্রিল রবিবার থেকে। এর আগে সিরিঞ্জ ও ভ্যাকসিন পাঠানো হচ্ছে হাম আক্রান্ত এলাকাগুলোতে। এজন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে 2,19,00,000 টিকা। ইমার্জেন্সি মানে ভ্যাকসিনেশন কাজ আমরা আগামী রবিবার থেকে শুরু করব এবং আমরা সমস্ত ছুটি ফিল্ড লেভেলের স্টাফদের আগামীকাল থেকে আমরা প্রত্যাহার করে নিলাম। যেই জায়গাগুলি আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড উপজেলা, ইউনিসেফ হ্যাজ গট দ্যাট লিস্ট। ওই লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা ভ্যাকসিন পাঠিয়ে দেব। 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বেবিদের আমরা কভার করে নিব। একটা ডোজ করে আমরা দিয়ে যাব। স্বাস্থ্য খাতের নীতি নির্ধারকরা বলছেন, সরকার টিকা সংকট নিয়ে যাত্রা শুরু করলেও দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে শুরু করেছে হামের ক্যাম্পেইন। হাম ছড়ানোর সাথে সাথে নিয়েছে পদক্ষেপ। এক্ষেত্রে আতঙ্ক না ছড়ানোর আহ্বান তাদের। যত ভয়াবহভাবে মিজেলস আমাদেরকে আক্রমণ করেছে, আমরা তার চেয়ে দ্রুত গতিতে কিন্তু অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে। বাংলাদেশের ইতিহাসে স্বল্পতম সময়ের মধ্যে একটা ন্যাশনাল এমার্জেন্সি ভ্যাকসিন ক্যাম্পেইন আমরা করতে যাচ্ছি এই রোববার থেকে। প্যানিক হওয়ার কিছু নাই। আপনারা দয়া করে পজিটিভ নিউজ করবেন, মানুষকে টিকা কেন্দ্রে আসতে উৎসাহিত করবেন। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী 2018 সাল থেকে টিকা কার্যক্রম বন্ধ কয়েকদিন আগে দেয়া তার এই বক্তব্য থেকে সরে আসেন। 2020 ডিসেম্বর থেকে জানুয়ারি 21 পর্যন্ত 1 মাসের একটা ক্যাম্পিং মিজেল রিভেলার হয়েছিল, বাট এইটা কতটুকু সাকসেসফুল হয়েছে এটা আপনারা বিবেচনা করবেন। আমি অতীতের সমালোচনা করতে চাই না, তবে এটুকু বলবো যে আমাদের টোটাল জেনারেশনটা তখনকার কাভার করতে পারেনি। অসম্পূর্ণ অবস্থায় এটাকে আমাদের ধারণা শেষ করেছে। তবে এবারে টিকা কার্যক্রম প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। প্রশাসনের অভিযানে বুধবারও মিলেছে জ্বালানি তেলের অবৈধ মজুদের সন্ধান। দুপুরে চট্টগ্রামে ওয়াসা এলাকায় একটি পেট্রোল পাম্পে ঝটিকা অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বিএসটিআই। সেখানে প্রদর্শিত তালিকা অনুযায়ী পেট্রোল, অকটেন ও ডিজেলের মজুদ এবং সরবরাহের পরিমাণ যাচাই করেন তারা। ফরিদপুরে একটি দোকানে অবৈধভাবে 245 লিটার পেট্রোল মজুদ রাখা এবং অতিরিক্ত মূল্যে বিক্রির প্রমাণ পাওয়ায় দোকানিকে অর্থদণ্ড দেয় জেলা প্রশাসন। সিরাজগঞ্জে পৃথক দুটি অভিযানে অবৈধভাবে মজুদকৃত 2100 লিটার ডিজেল উদ্ধার করে জেলা পুলিশ। এছাড়া নাটোরে অবৈধভাবে পেট্রোল মজুদের দায়ে একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছে সরকার। তবে বিকল্প বাজার থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এর সাথে ভঙ্গুর অর্থনীতি ও জনগণের কাছে দেয়া ইশতেহার রক্ষার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। সংকট মোকাবেলায় আগামীর বাজেট করা হবে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব, তবে গুরুত্ব পাবে নারী, শিশু সহ প্রান্তিক মানুষদের স্বার্থ। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি এখন পরিচিত দৃশ্য। একদিকে সরকারের পর্যাপ্ত মজুদের তথ্য, অন্যদিকে পেট্রোল, অকটেনের জন্য সার্বক্ষণিক হাহাকার। আসন্ন বাজেট সহ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সকালে এনবিআর চেয়ারম্যান ও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে জ্বালানি তেল নিয়ে কথা বলেন মন্ত্রী। জানান, বিকল্প বাজার থেকে তেল সংগ্রহের চেষ্টা চলছে। বিশ্ব পরিস্থিতির কারণে বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছে সরকারও। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটাতে আরেকটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে, এক্সট্রা অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে। আলাপ করেছি এতক্ষণ ধরে কিভাবে রিসোর্স মোবিলাইজেশনের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে পারি। অর্থমন্ত্রী আরও জানান, ইশতেহারে দেওয়া জনকল্যাণমূলক নানা প্রকল্পের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। তবে এজন্য টাকা ছাপানো বা ঋণ নয়, বরং আগামীর বাজেট বিনিয়োগ ও ব্যবসা বান্ধব করতে চায় সরকার। ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগের যাতে আকৃষ্ট হয়, বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়, তো সেটাও মাথায় রেখে বাজেটটা করতে হবে, যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের উপর আস্থা রাখতে পারে। বিনিয়োগ বাড়াতে এবং নতুন আকৃষ্ট করতে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো আরও জোরদারের কাজ চলছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। হুমায়ুন রশিদ,
যমুনা নিউজ, ঢাকা। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির এফডিআর এর কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক 2 কর্মকর্তার বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। তিনি বলেন, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের বাবুরহাট শাখার 2 কর্মকর্তা নাজমুল হক খান এবং মোহাম্মদ মাসুদুল হক যোগসাজশে তাদের ব্যাংকে থাকা নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিভলভিং ফান্ডের এফডিআর এর 1,26,00,000 টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। অভিযুক্ত 2 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছে সংস্থাটি বলে জানান তিনি। সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক বাবুরহাট শাখায় এফডিআর এর 1,26,00,000 টাকা সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের 2 কর্মকর্তা তাদের আইডি ব্যবহার করে আত্মসাৎ করেছেন। দুর্নীতি দমন কমিশন এই অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান সাপেক্ষে অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের প্রতিবেদন দাখিল করেছেন। হবিগঞ্জের মনতলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেল ভর্তি ট্রেনের 4টি ওয়াগন ও একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। রাত 9:15টার দিকে তেল ভর্তি ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করে শাহপুর এলাকায় পৌঁছালে 4টি ওয়াগন ও একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। এ সময় ওয়াগনগুলো থেকে তেল পড়া শুরু হলে আশপাশের লোকজন তেল সংগ্রহ শুরু করে। রেল কর্তৃপক্ষ জানায়, ওয়াগনগুলো উদ্ধারে আখাউড়া থেকে ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী রিলিফ ট্রেন। যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। যে ভয়াবহ যে ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছেন মনতলা স্টেশনের থেকে প্রায় 1-1.5 গজ উত্তর দিকে। বগি এখানে ব্রিজের নিচে খাদে পড়ে আছে, আর ওগুলো 3টা থেকে জনতা এই তেল সংগ্রহ করতেছে, এদেরকে থামানো যাচ্ছে না। এই তেলের এই সংকটময় মুহূর্তে আমাদের মনতলা স্টেশনে জানি না হয়তো বা রেলওয়ে কর্তৃপক্ষের দুর্বলতার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। রাজবাড়ীতে এক নারীকে অপহরণের পর গণধর্ষণ মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানা ওসি। তিনি জানান, গত 30 মার্চ বিকেলে ভুক্তভোগী বাড়ি ফেরার উদ্দেশ্যে মহিশালা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে করে 3 জন তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর নির্জন স্থানে ভুক্তভোগীর উপর পাশবিক নির্যাতন চালায়। পরে ভুক্তভোগীকে ফেলে পালিয়ে যায় তারা। এই ঘটনায় পাংশা মডেল থানায় 31 মার্চ মামলা করেন ভুক্তভোগী। পুলিশ অভিযান চালিয়ে মামলার এক আসামি রাশেদুজ্জামানকে গ্রেফতার করেছে। বাকি 2 আসামিকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। ঢাকার কেরানীগঞ্জের এক কারখানায় তৈরি হচ্ছে ভারতের 5টি কোম্পানির ওষুধ, কিন্তু সবই নকল। কোনোটি বন্ধ্যাত্ব চিকিৎসার, কোনোটি আবার শিশুদের জন্য। খোদ আমদানিকারক প্রতিষ্ঠানই আসল ওষুধের সঙ্গে এসব নকল ওষুধ সরবরাহ করে আসছে রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে। বুধবার এই কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। যদিও অভিযানে কারখানার মালিককে আটক করতে পারেনি র্যাব। 3 মাস আগেই তার আরেকটি কারখানা সিলগালা করা হয়েছিল। ধরাছোঁয়ার বাইরে আমদানিকারক প্রতিষ্ঠানও পরে কারখানার যন্ত্রপাতি ও সব নকল ওষুধ জব্দ করে র্যাব। ক্রিম বানাইতাম, আইনা দিত, আমরা বানাই দিতাম, খালি শুধু সাবান বানাইতে দেখছি। কিন্তু এখানে তো বিদেশি বিভিন্ন ওষুধ নকল বানায়। আজকে দেখছি প্রথম ভাইয়া। আমরা বানাই না, উনি আপনার আমাদের ট্যাবলেটটা দিত। আর যে প্যাকেটিং যেটা ছিল, যেমন আপনার যে এটা যে প্যাকেটিংটা, এই প্রোডাক্টটা আমরা এখানে ঢুকে যে চারো কিন্তু আপনার প্রেস করে যেটা এটা, হ্যাঁ, আমরা এইভাবে প্রেস করতাম। রাজধানীর ফার্মগেট, গুলিস্তান সহ গুরুত্বপূর্ণ এলাকার সড়কে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। সকালে মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে নিয়ে শুরু হয় অভিযান। চলবে 5 এপ্রিল পর্যন্ত। অভিযান চলাকালে বহু অস্থায়ী দোকানপাট ভেঙে ফেলা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক দোকানি সটকে পড়েন। এ সময় কয়েকজনকে তাৎক্ষণিকভাবে আর্থিক জরিমানাও করা হয়। ডিএমপি বলছে, দোকানিদের সতর্ক করা হচ্ছে, সরে না গেলে কঠোর হবেন। উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, জীবিকার তাগিদেই ফুটপাতে বসেছিলেন। যুগ যুগ ধরে এভাবে ব্যবসা করে আসছেন তারা। উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি জানিয়েছেন ফুটপাতের কিছু দোকানদার। এই বিষয়ে আমরা কিছু জানি না, আমাদের কাছে কোনো মেসেজ নেই। না এরকম কোনো কিছু না। আমরা প্রতি বছরেই ঈদের পর খুলতে বলতে আমরা 2-3 সপ্তাহ আমাদের সময় লাগে। ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করে
মানে আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার জন্য যারা মানসিকতা প্রদর্শন করছেন তাদেরকে আমাদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয় আইন অনুযায়ী তাদেরকে হয়তো জরিমানা অথবা তাদের মালামাল সিজ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। এবারের ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদের সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে পূর্বাঞ্চলের 300 ফিট এক্সপ্রেসওয়ে হতে মাদানী এভিনিউ সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এই আয়োজনে মন্ত্রী আরও বলেন, রোজার ঈদের চেয়ে কোরবানির ঈদে ঘরমুখ মানুষের যাত্রা চ্যালেঞ্জিং। তিনি বলেন, এ সময় বিপুল সংখ্যক মানুষের ঘরে ফেরার পাশাপাশি 1 কোটি কোরবানির পশু ঢাকায় ঢুকবে। মন্ত্রী বলেন, বাংলাদেশকে বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে, কারণ এটি সরকারের অগ্রাধিকার। জানান, নতুনভাবে আরও একটি যমুনা সেতু করা যায় কি না সেটি চিন্তা করা হচ্ছে। জানান, একটি ডেমো ট্রেন পরীক্ষামূলকভাবে আনা হবে, তবে সেটি কাজ না করলে প্রকল্প নেওয়া হবে না। এর জন্য কোনো অতিরিক্ত ব্যয় করবে না সরকার। আগামী কুরবানিতে আরও বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে, এখন তো 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়লো, সেখানে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে আর 1 কোটি কোরবানির পশু কাছাকাছি ঢাকায় আসবে, অর্থাৎ 2.5 কোটি যাত্রী। সেটা আরও বেশি চ্যালেঞ্জ। আমরা কাজ করছি। শুধু মুনাফা অর্জন নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখাই সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের মূল লক্ষ্য। এজন্য কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে ব্যাংকটি। এসবিএসই ব্যাংকের 14তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে, যে কারণে ব্যাংকের প্রতিটি আর্থিক সূচকই ইতিবাচক। গ্রাহক আস্থা অর্জন করায় ধারাবাহিকভাবে বাড়ছে ব্যাংকের আমানত। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বৃহৎ শিল্পের পাশাপাশি ঋণ বিতরণে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকেও সমান গুরুত্ব দেওয়া হয়। মোট বিনিয়োগের 36% এসিমিতে দেয়া হয়েছে বলেও জানান এমডি। বর্তমানে ব্যাংকটি 90টি শাখা, 32টি উপশাখা, এজেন্ট আউটলেট এবং 77টি এটিএম বুথের মাধ্যমে গ্রাহক সেবা প্রদান করছে। দর্শক, এই ছিল সব খবরের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।